মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে প্রতি মাসে 10,000 টাকা করে আমি কিভাবে জমাই। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ টেকনিক, যা ফলো করলে প্রতি মাসে আপনারা 10,000 টাকা সেভ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। আপনারা তো অনেকেই ভাবেন যে টাকা জমাবো, কিন্তু বেতন কমের জন্য সবাই মনে করেন আমার বেতন তো এত কম, তো এখান থেকে আমরা টাকা জমাবো কিভাবে। তো আপনার বেতন যাই হোক না কেন, তবুও কিন্তু আপনি টাকা জমাতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমেই দেখুন, আপনাকে একটা অভ্যাস তৈরি করতে হবে, যেমন 50, 20, 10 এরকম একটা টাকা জমানোর কিন্তু অভ্যাস আপনাকে তৈরি করতে হবে। এছাড়াও ধরুন, আপনার আয়ের 50% আপনাকে খরচের জন্য রাখতে হবে, 30% আপনার শখ আহ্লাদের জন্য রাখতে হবে, আর 20% রাখতে হবে আপনার সঞ্চয়ের জন্য। যদি 10,000 টাকা প্রতি মাসে জমাতে চান, তাহলে মাসের শুরুতেই এই টাকাটা আলাদা করে সরিয়ে ফেলুন। আর একটা পয়েন্ট হলো, প্রতিদিনের অপ্রয়োজনীয় খরচাগুলো কমানোর চেষ্টা করুন। যেমন প্রতিদিনের বাইরের চা, সিগারেট, তারপর নাস্তা করা, এই সমস্ত যে সমস্ত আপনাদের অপ্রয়োজনীয় যে ইচ্ছেগুলো থাকে না, এই অপ্রয়োজনীয় খরচে বাজে খরচগুলো কিন্তু আপনাদেরকে বন্ধ করতে হবে। এরপর আর একটা পয়েন্ট হলো, আপনাদেরকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা ডিপিএস চালু করতে হবে, যেটার অটো ডেবিট চালু করুন আপনারা, যাতে আপনাদের মাসের শুরুতে খরচের আগেই যেন সঞ্চয় হয়ে যায়। আমরা কি করি বলুন তো, আগে খরচ করি, তারপর কিন্তু সঞ্চয়ের কথা চিন্তা করি। আপনি যদি অটো ডেবিট করে রাখেন, তাহলে কিন্তু আপনি খরচের কথা চিন্তা করলেও করতে পারবেন না। আপনার শুরুতেই, মাসের শুরুতেই কিন্তু অটোমেটিক ওখান থেকে ডেবিট হয়ে যাবে, হয়ে আপনার টাকাটা কিন্তু সঞ্চয় হয়ে গেল, সেটা আপনি চান বা না চান। তাই প্রথমেই এই কাজটি শুরু করে দিন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার টাকা জমতে থাকবে। এরপর আরেকটা পয়েন্ট হলো শপিং লিস্ট। যখন আপনারা বাজারে যাবেন কোনো কিছু কেনাকাটা করতে, তখন কিন্তু অবশ্যই একটা লিস্ট করে নিয়ে যাবেন, যাতে অপ্রয়োজনীয় জিনিস আপনি কেনাকাটা থেকে দূরে থাকেন। অর্থাৎ আপনার যেই কেনাকাটি জিনিসগুলোর দরকার নেই, সেগুলো থেকে আপনি যেন দূরে থাকতে পারেন। কারণ আপনার যেহেতু লিস্ট আছে, আপনি লিস্ট দেখে লিস্ট ওয়াইজ কেনাকাটি করবেন। সেই জন্য কিন্তু ফালতু কোনো জিনিস আপনার কাছে আসবে না। এখান থেকেও কিন্তু আপনি কিছুটা টাকা সঞ্চয় করতে পারছেন। আর প্রথমেই যে বিষয়টা আপনাদেরকে বললাম যে 50, 30, 20 এই যে টাকা জমানোর অভ্যাসটা, এটাও কিন্তু আপনাকে মাস শেষে অনেকগুলো টাকা এনে দেবে। যেমন দেখুন, আপনি যদি প্রতিদিন 30 টাকা করে জমান, তাহলে দেখবেন মাসে কিন্তু আপনার 900 টাকা হচ্ছে। 30 টাকা জমানো কিছু ব্যাপারই নয়। ধরুন, আপনার বাজার দোকান থেকে যে টাকাগুলো ফেরে, ধরুন আপনি ছেলেকে স্কুল দিতে যাচ্ছেন, বা যেদিনকে বাজার গেলেন, সেদিন কিন্তু আপনার যে খুচরো টাকাটা ফিরবে, সেটা 30 টাকাও হতে পারে, 50 টাকাও হতে পারে, আবার 40 টাকাও হতে পারে। যেদিন যেটা ফিরবে পুরো টাকাটাই আপনি রেখে দেবেন। অ্যাভারেজ দেখবেন, তাহলেই কিন্তু আপনার 30 টাকা বা 20 টাকা বা 25 টাকা এরকম কিন্তু অ্যাভারেজ হারে একটা টাকা জমানো হবে। হয়তো কোনো দিন আপনার কোনো টাকা খরচই হলো না, সেদিন আপনার কাছে কোনো খুচরো টাকা নেই, আপনি সেদিন রাখলেন না, সেদিনটা আপনি বাদ দিলেন। কিন্তু বাকি যেদিন আপনি 30 টাকার টার্গেট নিয়েছেন, যদি আপনার কাছে খুচরো 40 টাকা থাকে, সেদিন কিন্তু আপনাকে 40 টাকায় রাখতে হবে, তবে আপনি অ্যাভারেজ একটা হিসাব পাবেন। কিন্তু যদি আপনি ভাবেন যে আমার 30 টাকা রাখার কথা ছিল, 40 কেন রাখবো, তাহলে কিন্তু আপনাকে কোনো দিনই মিস দেওয়া যাবে না। এরকম হিসাব করে আপনি ওই শুধু খুচরো টাকাগুলো জমান, দেখবেন মাস শেষে আপনি বেশ কিছু টাকা দেখতে পাচ্ছেন। এরকম বিভিন্ন পয়েন্ট আপনাদেরকে যেগুলো বললাম, প্রতিটা পয়েন্ট থেকে আপনাকে কিন্তু হিসাবটা করে নিতে হবে যে আপনার মাসে 10,000 টাকা কিভাবে জমছে। এছাড়াও একটা পয়েন্ট বলি, যেমন ধরুন এখন বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু মানুষ ইনকাম করছে। কি বলুন তো, মানে আপনি মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন সমস্ত অ্যাপ থেকে করতে পারবেন। এমনকি আপনি নিজেও কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট খুলে নিজের ব্র্যান্ড তৈরি করে কিন্তু সেখান থেকেও কাজ করতে পারবেন। তো প্রথমেই তো আর ওইটা করা সম্ভব হয় না, তাই প্রথমে আপনাকে কিন্তু অন্য কোনো অ্যাপে কাজ করতে হবে। এভাবে করলে কি বলুন তো, আপনি তাহলে ব্যবসার বিষয়টা বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতে হয়। এই জিনিসটা যখন আপনি বুঝে যাবেন, তখন কিন্তু আপনি নিজের থেকে কোনো একটা পেজ খুলে সেখান থেকেও কিন্তু সেল করতে পারবেন। তখন আপনি নিজেই কিন্তু সেলার হিসাবে কাজ করবেন, নিজেই ওনার, নিজেই সেলার পুরোটাই। কিন্তু আপনি যখন অন্য কোনো অ্যাপে কাজ করবেন, তখন তাদের মারফতে কিন্তু আপনাকে কাজটা করতে হবে, তখন আপনার প্রফিটটা একটু কম থাকবে। কিন্তু নিজে যদি একটা পেজ বানান, তাহলে সেখান থেকে কিন্তু আপনার প্রফিটটা অনেকটাই বেশি থাকবে।
আসলে কি বলুন তো, সবসময় আমাদেরকে কিন্তু আয়েরও একটা মানে বিকল্প পদ্ধতি বেছে নিতে হবে। বাড়িতে একজন আয় করছে, তার সাথে যদি আমরা গৃহিণীরাও কিছুটা আয় করতে পারি, দেখবেন এখানে কিন্তু মাসে 10,000 টাকা জমানোটা খুবই সহজ হয়ে উঠবে। তাই এখন তো বিভিন্ন রকম কাজের সুযোগ সুবিধা এসে গেছে মেয়েদের জন্য, প্রচুর রকমের কিন্তু কাজ করা পসিবল। আপনি ফেসবুক অ্যাপে কাজ করুন না, একটা ছবি পোস্ট করবেন, সেখান থেকেও কিন্তু ফেসবুকে ইনকাম পাওয়া যাচ্ছে। তাহলে এর থেকে সহজ কি আর কোনো বিষয় থাকতে পারে? তবে কি প্রতিটা জিনিসই কিন্তু আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। কোনো কাজই মানে সহজ নয়, টাকা জমানো বিষয়টা খুব যে সহজ বিষয় তা নয়, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি করি বা চেষ্টা করি অবশ্যই কিন্তু পারবো। আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলে দিই, অনেকেই হয়তো ভাবেন যে টাকা জমানো মানে কৃপণতা। টাকা জমানো মানে কিন্তু এক প্রকার কৃপণতা নয়। টাকা জমানোর মানে হচ্ছে আপনার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করা। কারণ ভবিষ্যৎকে সুরক্ষিত করতে গেলে আমাদের টাকা জমাতে হবে। টাকা যদি আমরা জমাতে না পারি, আমাদের কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে না। তো আজকের আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন একটু গল্প করি। এখানে তো দেখছেন আমরা রান্না বান্না করছি, আজকে ইন্ডাকশানে রান্না হচ্ছে। আসলে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, হঠাৎ করেই সকালে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। শুধুমাত্র সুজিটা বানিয়েছে বেটুর জন্য, দিয়ে গ্যাস শেষ হয়ে গেছে। যেহেতু রোজা আজকে, এখন তো দিনের দিকে রান্না সেরকম চাপ থাকে না, বেটুর জন্য খিচুড়ি বানিয়ে দিই, আর কোনো তরকারি করার থাকলে ওই দুপুর টাইমে করে নিই, একটু বেলা করেই করি। তো দুপুর টাইমে করে তরকারিটা রেখে দিই, বাকি ভাতটা রাত্রেই করা হয়, বা এক্সট্রা কোনো কিছু হলে রাত্রে হয়। মাছ মাংস এগুলো যদি হয় ওগুলো কিন্তু দুপুরে করে নিই। তো ও সুজিটা খাওয়ার পরে যখন রান্না বসাতে এসেছি, ওর খিচুড়ি বসাবো, ব্যাস দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যে মাছের তরকারিটা করে নিই, আজকে আর খিচুড়ি করবো না, তরকারি করে অল্প একটু ভাত বসিয়ে দেবো, ওটা দিয়ে ও খেয়ে নেবে। আজকে মাছের টক বানিয়েছি, টক মানে টক মিষ্টি আর কি, একটু শিরা বানিয়েছি আর কি। আমরা এটাকে শিরা বলি, তোমরা কে কী বলো জানি না। ও একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা তেলের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে ওই অল্প একটু তেঁতুলের জল দিলাম, দেওয়ার পরে কিন্তু ফুটে গেলে মাছগুলো দিয়ে দিই। আর যেমন মশলা যা কিছু থাকে বেসিক মশলাগুলো, সেই সমস্ত মশলাগুলোই দেওয়া হয়। খুবই সহজ পদ্ধতি। আর বেশি পরিমাণে যদি তেঁতুল দিই তখন সেটাকে টক বলি, তো এটাকে আমরা শিরা বলি। আর অল্প করে উপর থেকে চিনি দেওয়া হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বলে না, বিপদ যখন আসে একসাথে সমস্ত কিছুই আসে। এদিকে দেখো গ্যাস তো শেষ হয়েছে, সেটা নয় ইন্ডাকশানে কাজটা চলে যাবে, তার সাথে পানি আসে না। বলছে নাকি 1 সপ্তাহ পানি আসবে না, মানে 17 তারিখ পর্যন্ত কোনো পানি আসবে না। আর আমাদের পুরো সিনটেক্স খালি, একদমই পানি নেই সিনটেক্সে। এই জন্য বাইরে ওই পাশের একজনদের কুয়া আছে, ওখান থেকে পানি তুলে নিয়ে এসে দেখো আমাদেরকে মাজা ধোয়া, রান্না বান্না, বাথরুম সমস্ত কিছুটা করতে হচ্ছে এ তোলা পানিতে। আর সিঁড়ি দিয়ে উঠে এত উঁচুতে পানি তুলতে এত কষ্ট হচ্ছে যে বলার মতো নয়। আসলে কি বলো তো, পানি এমন একটা জিনিস যেটা ছাড়া মানে একটা দিন চলা যায় না। গ্যাস একদিন না থাকলে তুমি বাইরে থেকে খাবার অর্ডার করেও কিন্তু খেতে পারবে, তবে কি পানি যদি না থাকে তুমি এক পাও চলতে পারবে না। আর দেখো এমন সময়তে মানে পানি শেষ, পানি আসবেও না, যে আসলে পানি তুলতে পারবো সেটাও কিন্তু হবে না। আর এদের কুয়াও নেই যে কুয়া থেকে মানে পানিটা তুলে নেব, ওই পাশের বাড়ি থেকে গিয়ে পানি নিয়ে আসতে হচ্ছে। যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদেরকে কিন্তু এই পানির সমস্যায় কখনোই পড়তে হয় না। এর আগের ভিডিওতেও বলেছিলাম আমি যে মানে পানি এই কদিন ধরেই একটু প্রবলেম হচ্ছে, ঠিকঠাক দিচ্ছে না। তো আজকে যে এত বড় প্রবলেম হবে বলে ভাবতেও পারিনি। গ্রামে থাকার কিন্তু এই ফেসিলিটিগুলো প্রচুর আছে। পানির সমস্যা, গ্যাসের সমস্যা, যাই কিছুই হোক তুমি কোনো প্রবলেমে পড়বে না। ওই সমস্যা আসলো তুমি কিন্তু ওভারকাম করে যেতে পারবে। এখন গ্যাস নিয়েও তো প্রচুর ক্রাইসিস হচ্ছে। শহরে তো ধরো গ্যাস ছাড়া এক পাও মানুষ চলতে পারবে না। এখানে তো আর উনুনে মানুষ রান্না করতে পারবে না। আর তা দেখো গ্যাসও দিচ্ছে না। গ্যাস বুক করা হয়েছে, 15 দিন নাকি সময় লাগবে গ্যাস দিতে। গ্যাস না থাকলে ওই যে ইলেকট্রনিক্সের দ্বারাই আমরা কিন্তু অনেক কিছু করে নিতে পারছি, অসুবিধা হচ্ছে না। কিন্তু পানির সমস্যাটা যে কিভাবে মেটাবো তো বুঝে উঠতে পারছি না। এই জন্যই কিন্তু গ্রাম বেস্ট শহরের থেকে। আর যেহেতু সবসময় বেসিনে এই ট্যাপটা চালিয়ে মাজা ধোয়া করি, তো সবসময় আমার ওই ট্যাপেই হাত চলে যাচ্ছে। আমি যে বালতি থেকে পানি তুলবো সেটা কিন্তু আমার আর মনে থাকছে না, সবসময় আমি বেসিনের কলটাই চালিয়ে ফেলছি। আর দেখো না, এইভাবে ধুতে সময়ও লাগছে অনেকটা বেশি, আর কিন্তু অতটা ভালো পরিষ্কার করে ধোয়াও হচ্ছে না। মানে ট্যাপে যেভাবে ধোয়া হয় এতে কিন্তু হচ্ছে না, অনেকটা সময় নিয়ে ধুতে হচ্ছে।
আর পরিষ্কারও। আমার তো মানে মন খুঁতখুত করছে, মনে হচ্ছে না যে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে বলে। তো এখানে দেখো সমস্ত কিছু মাজা ধোয়া করে নিয়েছি। এটাকে এবার ভালো করে এই বাস্কেটটার মধ্যে গুছিয়ে রেখে দেবো। এটাতে যেন খুব সুন্দরভাবে কিন্তু জলটা ঝরে যায়, একটুও কিন্তু জল থাকে না। থালা বাসন রাখার এই র্যাকটা নিয়ে কিন্তু বেশ সুবিধা হয়েছে। আর একসাথে না অনেক কিছু জিনিস ধরেও, দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এতে তুমি প্রচুর জিনিস রাখতে পারবে। আর শুকিয়ে গেলে সুন্দরভাবে আলাদা জায়গাতে কিন্তু গুছিয়েও নিতে পারবে। এরপর কিন্তু আমার ভাতটাও রান্না হয়ে গেছে। ভাতের এবার ফ্যানটা গালিয়ে নেবো। এখন আর ছোটো জায়গার মধ্যে রান্না করেছি, বেশি তো করিনি এবেলা, কারণ এবেলা যদি করা হয় না ভাতটা দেখবে সেই ওবেলা আর খাওয়া যায় না, ভোর পর্যন্ত তো খাওয়াই যায় না। ওই জন্য একটু রাত করে রান্না করি, যাতে সেহরিতে তো আমরা ভাত খাই, সেই জন্য একটু রাত করেই বসাই। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য অনেক দোয়া করবে।